you have already known that today's class is going to be held on connectors. We have already, not we, actually I have already uploaded another sheet on connectors today, and the passages that you have in this sheet have been taken from test paper, from different from the test questions of different colleges. So we have completed What the do board you mean questions. by sheet? Now we are trying to complete the passages that have been set by the teachers in respective colleges. Okay, so Respective connectors is such a thing. The more you practice, the more you will be master at this, because you know this will come as without Everything is clues. That pertaining. means no clues will be given in the box, so you have to fill the gaps by yourself, and that's the main problem, because when you are going to fill those gaps, you will be confused, thinking that, okay, shall I put moreover, or shall I put firstly, shall I put and, or shall I put but? No? So this type of confusion will arise in your mind, and you will be just puzzled. So try to practice more and more, and then you can say, okay, now I have done enough. Okay. সো যা করলাম সেটা হচ্ছে কি, আমরা বিভিন্ন কলেজে টেস্ট পেপারের বিভিন্ন কলেজের প্রশ্ন থেকে এই প্যাসেজগুলো বেছে নিয়েছি। এগুলো বিভিন্ন কলেজে এসেছে, কেমন, এবং এগুলো যতই প্র্যাকটিস করবো ততই হয়তো আমাদের জন্য ভালো হবে। ওকে, সো কথা না বাড়াই, কাজে যাই। একটা বিষয়, একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে কি, এই ভিডিওটা এখন জাস্ট পজ করে দাও, এবং সেটা তোমার কাছে আছে, গ্রুপে আছে। সো সেখান থেকে তুমি প্যাসেজগুলো অন্তত 1 থেকে 5 নিজে করার জন্য আগে একবার ট্রাই করো, এবং নিজে যা বসানোর বসিয়ে ফেলো। দেন you can see, when I'll give the answers, you can see whether your answers are correct or not. ওকে, সো প্রথমে একবার নিজে ট্রাই করো, তারপর আমার সাথে আনসার মিলাবে। ওকে, ভিডিওটা পজ করে শুরু করো, আর আমি সরাসরি আনসারে যাচ্ছি। ওকে, সো কী আছে ফার্স্ট, এই প্যাসেজগুলো যখন আমি সিলেক্ট করছিলাম তখন দেখছিলাম যে অনেকগুলো কলেজ একই ধরনের প্যাসেজ রিপিট করেছে। যেমন এই নাম্বার 1 হোম নিয়ে যেটা আছে এটা, দেন 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 নাম্বার 5 অনেস্টি নিয়ে একটা প্যাসেজ আছে এটা, দেন নাম্বার 7 টাইম ইজ আ স্পেশাল রিসোর্স এটা, দেন 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 নাম্বার আমার মনে হয় এরকম একটা দুটো শিট করতে পারলে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বোর্ড পরীক্ষায় কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কানেক্টার্সের সবচেয়ে বাজে জিনিস যেটা, ইয়েস আই শুড সে, the worst thing about connectors is that punctuation mark. তুমি কমা, যদি ভুলক্রমে কোনো একটা জায়গায় কমা পড়ে যায়, তাহলে ওই কমার জন্য তোমার আনসারটা পুরোটাই চেঞ্জ হয়ে যেতে পারে। সো কমা পড়লে এক ধরনের আনসার, ফুল স্টপ পড়লে এক ধরনের আনসার, এরকম ডিফার করে, আনসারগুলো ডিফার করে। সো যখন তুমি করছো, প্র্যাকটিস করছো, তখন হ্যাঁ, আর এটাও একটা বিষয় যে টেস্ট পেপারে বিভিন্ন কলেজের প্রশ্নগুলো যখন আসে, তখন ওনারাও খুব একটা সতর্কতার সাথে প্রিন্ট করেন না, যার ফলে ওই অজায়গায়, মানে অজায়গায় হচ্ছে ভুল জায়গায় কমা বা ফুল স্টপ পড়ে গেছে। আর ভুল জায়গায় কমা বা ফুল স্টপ পড়ার ফলে উত্তর মেলাতে গিয়ে আমি সমস্যায় পড়ে যাই, আর এখানে কী দিব, বিকজ I never ever check the answer scripts for filling these gap. না, করি না, আমি আমার মতো করে বসানোর চেষ্টা করি, কেমন। সো এখানেও কিছু ভুল রকম হতে পারে, পাঞ্চুয়েশন মার্ক ভুল হতে পারে, as the passages have been taken word to word from the test paper. So যদি যেখানে ভুল পাই আমি কারেকশন দিব। সো লেটস স্টার্ট। কি বলে, হোম ইজ দ্য ওয়ার্ড, এটা অলরেডি গ্রুপে আছে, শীটটা অলরেডি গ্রুপে আছে, আমাদের গ্রুপে আছে, আজকে শীটটা আপলোড করা হয়েছে।
সো তুমি ওই শিটটা ফলো করতে পারো। হোম ইজ দ্য ওয়ার্ড, ঘর হচ্ছে সেই শব্দ, গিভ সোলেস টু ইচ, যেটা শান্তি দিচ্ছে, যেটি শান্তি দিচ্ছে, যেটি, উইচ অথবা দ্যাট, THAT দ্যাট বা উইচ, WHACH, যে কোনো একটা দিতে পারো। সো হোম ইজ দ্য ওয়ার্ড উইচ অথবা দ্যাট গিভ সোলেস টু ইচ ড্যাশ এভরি সোল, প্রত্যেকটা মানুষকে, ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি। সো ইচ অ্যান্ড এভরি সোল ইন দ্য ইউনিভার্স। হোম ইজ দ্য প্লেস ড্যাশ পিপল ফিল সিকিউর, ঘর হচ্ছে সেই জায়গাটা যেখানে মানুষ নিরাপদ বোধ করে, যেখানে মানুষ, যেখানে, where, WHERE, so where people feel secure. Dash a fortunate child, I have my loving parents and one brother. তাহলে সৌভাগ্যবান ছেলে হিসাবে বা সন্তান হিসাবে আমি আমার প্রিয় বাবা মাকে পেয়েছি, আমার ভাইকে পেয়েছি। তাহলে সৌভাগ্যবান ছেলে বা মেয়ে হিসাবে, হিসাবে এস, এখানে এস মানে কিন্তু যেহেতু না, কারণ এস বা সিন্স বা বিকজ আমরা যেহেতু অর্থ ব্যবহার করি, আবার অ্যাজ কোনো কিছুর মতো বা কোনো কিছু হিসেবে। সো অ্যাজ আ ফরচুনেট চাইল্ড, একটা সৌভাগ্যবান শিশু হিসাবে, আই হ্যাভ মাই লিভিং প্যারেন্টস অ্যান্ড ওয়ান ব্রাদার। মাই মাদার ইজ অ্যান অ্যাফেকশনেট পার্সন, স্নেহময়ী ব্যক্তি। মাই ফাদার ইজ দ্য আর্নিং মেম্বার, তিনি ঘরের আয় উপার্জনকারী, ড্যাশ আর ডিসিপ্লিন ম্যান। ওকে, তিনি আর্নিং মেম্বার ড্যাশ আর ডিসিপ্লিন ম্যান। তাহলে এখানে দুইটা জিনিস দিচ্ছে, আর্নিং মেম্বার, ডিসিপ্লিন ম্যান, মাঝখানে কোনো ভার্ব নাই, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করে দাও। ওকে, মাই ফাদার ইজ দ্য আর্নিং মেম্বার অ্যান্ড আর ডিসিপ্লিন ম্যান। এখন এখানে যদি এরকম হতো, মাই ফাদার ইজ দ্য আর্নিং মেম্বার ড্যাশ ইজ আ ডিসিপ্লিন ম্যান, গ্যাপের পরে একটা ইজ বসিয়ে দিয়েছে, তখন আমরা কিন্তু হু দিয়ে করতাম। সো তখন লাইনটা হতো এরকম, মাই ফাদার ইজ দ্য আর্নিং মেম্বার হু ইজ আ ডিসিপ্লিন ম্যান। কিন্তু যেহেতু এখানে কোনো ভার্ব নাই, আমি আর্নিং মেম্বার এটাও বাবার বৈশিষ্ট্য, ডিসিপ্লিন ম্যান এটাও বাবার বৈশিষ্ট্য, তাহলে এই দুইটাকে আমি অ্যান্ড দ্বারা যুক্ত করছি, অ্যান্ড আ ডিসিপ্লিন ম্যান। আই হ্যাভ ট্রিমেন্ডাস রিগার্ড ফর বোথ অফ দ্যাম, এখানে রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা, তাদের উভয়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, বোথ অফ দ্যাম। ড্যাশ মাই মাদার গেটস অ্যাংরি উইথ মি, একটা কমা হবে, এই জায়গায় একটা কমা হবে। সো ড্যাশ মাই মাদার গেটস অ্যাংরি উইথ মি আর রেস্টলেস, রেস্টলেস মানে হচ্ছে অস্থির, তাহলে আমি অস্থির বোধ করি যখন আমার মা রেগে যান। ওয়েন, ওয়েন দিয়ে করতে পারো, আবার ইফ দিয়েও করতে পারো, যদি। ইফ মাই মাদার গেটস অ্যাংরি I become restless, I feel restless, অথবা when my mother gets angry I feel restless, when বা if যে কোনোটা দিয়ে করতে পারবো। Dash I make my mother happy again, dash I make my mother happy again, তাহলে আমি অস্থির হয়ে যাই আর তখন আমি চেষ্টা করি আমার মাকে আবার খুশি করতে, তখন then, THEN, then I make my mother happy again. My father is a quiet person, quiet মানে হচ্ছে একটু চুপচাপ টাইপের না। সো মাই ফাদার ইজ আ কোয়াইট পারসন ড্যাশ অ্যাট টাইমস ড্যাশ হি হ্যাজ স্পেয়ার টাইম হি প্লেজ উইথ আস অ্যান্ড টেলস আস ইন্টারেস্টিং স্টোরিজ। তাহলে মাই ফাদার ইজ আ কোয়াইট পারসন দো অ্যাট টাইমস, যদিও দো অ্যাট টাইমস ড্যাশ হি হ্যাজ স্পেয়ার টাইম, যদিও যখনই তিনি সময় পান, যখনই, whenever, তাহলে though at times whenever he has spare time he plays with us and tells us interesting stories. Again, my mother is the cutest person I have ever seen. Okay, dash he is very small, এটা মনে হয় সম্ভবত ভাইটার কথা বলছে, কারণ মা বাবার কথা বলেছে, মার কথা বলেছে, এখন স্মল পার্সন, ভেরি স্মল বলছে, ছোট বলছে, তাহলে ভাই। The dash he is very small, কমা হবে, he is capable of expressing his concern for me. তাহলে আমার ভাই যদিও ছোট কিন্তু সে তার উদ্বেগটা বা আমার প্রতি ভালোবাসাটা সে প্রকাশ করতে পারে, যদিও, দো বা অলদো, দাও বা অলদো, TH or UGH, দাও বা অলদো is very small, he is quite capable of expressing. Number 1 done. Number 2, we earned our independence, এটা অনেকবার এসছে ফ্রিডম ফাইটার্স এবং আমাদের ওয়ার অফ লিবারেশন নিয়ে। We earned our independence in 9 months, 9 মাসে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। There were many reasons that made our victory easier. Okay, এবার একটু দেখ
লাইনটা একটু বোর্ডে দেখাচ্ছি, কারণ এটার ভিন্ন ভিন্ন আনসার হতে পারে। There were many reasons. There were many reasons. There were many reasons that made our victory easier, comma, dash we all were united at one point. Dash we all were united. Okay. We all were united at one point. আচ্ছা, এবার যে জিনিসটা তোর লক্ষ্য করার সেটা হচ্ছে there were many reasons that made our victory easier. অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের বিজয়কে সহজ করে তুলেছে, কমা, we all were united at one point. তাহলে একটা কারণ হচ্ছে কি, এক পর্যায়ে আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম, একটা বিষয়ে আমরা একত্রিত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, স্বাধীনতা দরকার, দেশের স্বাধীনতা চাই, এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না, বা জাতি কখনো বিভক্ত ছিল না। 71-এ জাতি কখনো বিভক্ত ছিল না, পুরো জাতি একটাই লক্ষ্য, স্বাধীনতা। সো এই কোনো এক সময় সবাই ইউনাইটেড হয়ে যাওয়াটা, এটা ছিল একটা রিজন আমাদের বিজয়ে। এখন এই যে একটা পয়েন্ট, এটা কারণ দেখালো না, সো এই কারণটা দেখানোর জন্য এখানে কি ইউজ করছে দেখ, একটা কমা। আর যেহেতু কমা ইউজ করেছে, তখন তুমি যেমন এই শব্দটা ইউজ করতে পারো, লাইক। So there were many reasons that made our victory easier, like we all were united at one point. কমা দিয়ে যদি আনসারটা দিচ্ছি, আমাদের স্বাধীনতার সহজে জয় বা আমাদের সহজ বিজয়ের পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন দিয়ে শুরু করলি, কেমন। আবার যদি এখানে তুই ফুল স্টপ দিয়ে দিস, এই জায়গায় যদি ফুল স্টপ হয়ে যায়, তখন এখানে কিন্তু লাইক দেওয়া যাবে না, তখন এখানে চলে আসবে ফর এক্সাম্পল, তখন চলে আসবে ফর এক্সাম্পল। তাহলে ফুল স্টপ থাকলে ফর এক্সাম্পল, যেমন কারণগুলো বলা শুরু করছি, কেমন। আর যদি কমা থাকে, তখন আমরা কি দিয়ে চালাচ্ছি, যেমন বোঝাতে ওই লাইক শব্দটা ইউজ করছি। ওকে, তাহলে এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল রাখিস। এখন আমি তোকে কমা দেখে লাইক দিয়ে করে দিলাম, কিন্তু পরীক্ষার হলে যে প্রশ্নটা পেলি সেখানে হয়তো ফুল স্টপ দিয়ে দিয়েছে, আর ফুল স্টপ দিলেই তোর আনসারটাই চেঞ্জ হয়ে যাবে। তখন যদি তুই বলিস যে না স্যার এখানে তো ফুল স্টপ দিয়েছে, তারপর আমি লাইক বসিয়ে দিয়েছি, কারণ আপনার উত্তরে লাইক ছিল, আমি তো বাবা চেঞ্জ করে দিয়েছি, কেয়ারফুল, কেমন। সো এই ধরনের, এটার জন্য বলছেন যে পাংচুয়েশন মার্ক ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ইন দিস সেক্টর। আচ্ছা, তাহলে কি হলো, that made our victory easier, like we all were united at one point. Dash, it was a question of our survival and dignity. তাহলে আমরা একটা বিষয়ে সবাই একমত হয়েছিলাম, একটা বিষয়ে আমরা সবাই ঐক্যমত ছিলাম বা একমত ছিলাম, ঐক্যমতে পৌঁছেছিলাম। ইট ওয়াজ কোয়েশ্চেন অফ আওয়ার সার্ভাইভাল অ্যান্ড ডিগনিটি। তাহলে কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এটা আমাদের সার্ভাইভাল, টিকে থাকা এবং আমাদের মর্যাদার বিষয় ছিল, কারণ। তাহলে এই কারণটার জন্য বিকজ, বি নাম্বার গ্যাপে বিকজ ইট ওয়াজ আ কোয়েশ্চেন অফ আওয়ার সার্ভাইভাল অ্যান্ড ডিগনিটি। তাহলে একটা কারণ গেল যে আমরা একমত সবাই ঐক্যবদ্ধ ছিলাম। ড্যাশ, আওয়ার ফ্রিডম ফাইটার্স ওয়্যার কমিটেড। তাহলে একটা হচ্ছে আমরা একতাবদ্ধ ছিলাম, সেটা। এখন আরেকটা কারণ দেখাচ্ছে যে আমাদের ফ্রিডম ফাইটার্সরা যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তারাও ডেডিকেটেড ছিলেন, কমিটেড ছিলেন। তাহলে আগে যদি একটা কারণ হয়, তাহলে এখন সেকেন্ডলিতে চলে যাবো আমরা। ফার্স্ট কারণ দেখিয়ে ফেলেছি, সেকেন্ডলি। সো তুমি সেকেন্ডলিও ইউজ করতে পারো, তুমি মোর ওভার ইউজ করতে পারো, তুমি অ্যাগেইন ইউজ করতে পারো, তুমি ফার্দার মোরও ইউজ করতে পারো। এই জিনিসটা একটু মাথায় রাখ, এটা পরবর্তীতে গিয়েও তুই হয়তো কনফিউজ হয়ে যেতে পারিস যে তুমি প্রথমে একটা কিছু বলার পর তারপর থেকে যখন তুমি শুরু করবা, অনেকগুলো কারণ আছে, এবার তুমি কারণগুলো বলছো, কারণগুলো তুমি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবেও যেতে পারো। আবার কারণগুলো প্রত্যেকটা শুরুতে তুমি মোর ওভার, ফার্দার মোর, অ্যাগেইন এভাবে একটা পর একটা চালিয়ে যেতে পারো। সো দেখতে হবে যে তুমি কোনটা করছো, সেটাই করো একটা। তুমি যদি একবার ফার্স্টলি সেকেন্ডলি বসাও, তাহলে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি যত যাবে লাস্টে গিয়ে ফাইনালি। আবার যদি তুমি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি না করো, তাহলে তুমি মোর ওভার দিয়ে করো, মোর ওভার, এগেইন, ফার্দার মোর, ফাইনালি, এখানে গিয়ে শেষ করে দেবো। আমি ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে করছি, তুমি চাইলে মোর ওভার দিয়েও করতে পারো। সেকেন্ডলি, আওয়ার ফ্রিডম ফাইটার্স ওয়্যার কমিটেড, তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দে ফট ভ্যালিয়েন্টলি মানে হচ্ছে সাহসের সাথে,
in the warfields, যুদ্ধক্ষেত্রে। Dash we had huge international support. তাহলে আমরা ইউনাইটেড ছিলাম, আমাদের ফ্রিডম ফাইটার্সরা কমিটেড ছিল। এবার তারা বলছে আমরা প্রচুর বৈদেশিক সমর্থন পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল বৈদেশিক আন্তর্জাতিক সমর্থন পেয়েছিলাম। তাহলে এটা আরেকটা রিজন দেখাচ্ছে। তাহলে এটা যেহেতু সেকেন্ডলি দিয়েছে আগের গ্যাপে, এখন থার্ডলি দাও, আর আগের গ্যাপে যদি মোর বা দিয়ে থাকো তাহলে এখন ফার্দার মোর দাও, যে কোনো একটা। সো থার্ডলি উই হ্যাড হিউজ ইন্টারন্যাশনাল সাপোর্ট. Thus the Pakistani soldiers didn't have any novel reason before them. এদিকে পাকিস্তানি সৈন্যদেরও তাদের সামনে কোনো মহৎ কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, তুমি একটা অন্যায় কাজ করতে যাচ্ছ, তুমি জানো যে এটা অন্যায়, তখন দেখবা ভেতর থেকে তুমি কোনো সাপোর্ট পাচ্ছ না। আর যখন ভেতর থেকে সাপোর্ট পাচ্ছ না, তখন সেই কাজের প্রতি সম্পূর্ণ ডেডিকেশন তোমার কখনো আসবে না। তুমি জানো এটা অন্যায়, ফলে তুমি মনে প্রাণে এটা তখন করতে পারছো না, ফলে শক্তিটাও কমে যায়। আবার যদি তোমার উদ্দেশ্যটা সৎ হয়, তোমার কারণটা যদি মহৎ হয়, তখন দেখবা মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করা যায়। আর এই মনের শক্তি দিয়ে চাইলে যে কোনো কিছুই করা যায়, যে কোনো কিছু। তোমাদেরকে ড্রিম লেসনটা পড়ানোর সময় হয়তো বলছিলাম যে কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস এই মাইন্ডগুলোর ক্ষমতা মারাত্মক। আমি এমন অনেক মানুষকে দেখেছি, তিনি হয়তো প্রচণ্ড অসুস্থ কিন্তু মনের জোরে অনেক কিছু করে চলছেন। আবার প্রচণ্ড সুস্থ মানুষ, বেশ স্বাস্থ্যবান মানুষ, কিন্তু মন খারাপ, মন উইক হয়ে আছে, কিছুই করতে পারছেন না। সো তোমার নীতি বা তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, একটা জোর পাওয়া যায় এবং সেটা দিয়ে তুমি পাহাড় ডিঙাতে পারবা। আবার যদি তোমার উদ্দেশ্যটা সৎ না হয়, তখন দেখবা সামান্য একটা লাভ দিতে গেলেও তোমার ভয় লাগছে। সো পাকিস্তানি সোলজার্সদের মনের মধ্যে কোনো সাহস ছিল না, কারণ তারা কাজটা, তাদের সামনে কোনো নোবেল বা মহৎ কোনো কিছু ছিল না। তাহলে এটাও একটা কারণ আমাদের ভিক্টরির পেছনে। তাহলে এটা ফোর্থলিতে চলে গেল, থার্ডলি পর্যন্ত গিয়েছে, এটা ফোর্থলি, FOURTHLY. So fourthly, the Pakistani soldiers didn't have any noble reason before them. They were killers. তারা ছিল হত্যাকারী। They were not natives of this country. তারা এই দেশে স্বদেশী ছিল না। অর্থাৎ আমাদের এই বাংলাদেশটা তাদের কাছে পরিচিত ছিল না। এখানে রাস্তাঘাট, কোন দিকে যেতে হয়, কী করতে হয়, পরিচিত ছিল না। আর তোমার এলাকায় তুমি যে এলাকায় জন্ম নিয়েছো, বড় হয়েছো, সেটা তুমি যত ভালো চিনবে, বাইরে কেউ একজন সেই রাস্তায়, সেই এলাকায় তেমন একটা চিনবে না। পাকিস্তানিদের এই সমস্যাটা হয়েছিল। They were not natives of this country. Thus they didn't have sufficient ideas about the communication systems. Okay, যেহেতু তারা নেটিভ ছিল না, তাই তারা এটার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা তাদের ছিল না। তাহলে এখানে সো দিতে পারো, এখানে দেয়ারফর দিতে পারো, THEREFOR দেয়ারফর দিতে পারো, এখানে হ্যান্স দিতে পারো, HANC। So therefore by hence they didn't have sufficient ideas about the communication systems, weather, আবহাওয়া, or people's sentiment in the country. জনগণের সেন্টিমেন্ট নিয়ে তাদের কোনো আইডিয়া ছিল না। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, রাশিয়ানরা ভেবেছিল যে ইউক্রেনের যারা অধিবাসী, তারাও আসলে ইউক্রেনের যে শাসন ব্যবস্থা সেটাকে পছন্দ করে না, তারাও মনে মনে রাশিয়ার অংশ হতে চায়। এটা চিন্তা করে রাশিয়া আক্রমণ করে বসে এবং তারা ভাবছিল যে যখন রাশিয়া আক্রমণ করবে, তখন ইউক্রেনের মানুষেরা এই রাশিয়ান সৈন্যদেরকে সমর্থন জানাবে, তাদেরকে স্বাগতম জানাবে এবং তাদেরকে বরণ করে নেবে আর সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু যখন সত্যি সত্যি যুদ্ধ শুরু হলো, তখন দেখা গেল উল্টো মানে কি, ইউক্রেনের লোকজন মোটেও রাশিয়াকে সমর্থন দিল না, উল্টো তারা তাদের যা কিছু আছে সেটাই নিয়েই তারা মোটামুটি যুদ্ধে নেমে গেল। সো ইন্টারনাল, হ্যাঁ 9 মান্থস লেগেছে, বাংলাদেশে 9 মান্থস লেগেছে। আর 9 মাস কেন লেগেছে, সেটার জন্য অবশ্যই একটা মুক্তিযুদ্ধ অনেক সময় লাগবে। তবে যুদ্ধটাকে অনেক কঠিন করে তুলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, যুদ্ধটাকে অনেক কঠিন করে তুলেছিল কারা, রাজাকার আলবদর আল-শামস যারা ছিল। এবং এইসব রাজাকার আলবদর আল-শামস যারা ছিল, তারা তো সব বাংলাদেশিই ছিল, তাই তো? তারা আমাদের দেশের সন্তান হয়ে কী করেছে, পাকিস্তানি সৈন্যদেরকে সাহায্য করেছে। ফলে মুক্তিযোদ্ধাদের জন্য যুদ্ধটা অনেক কঠিন হয়ে গিয়েছে। ওকে, যাই হোক, এই পাকিস্তান থেকে যারা আসছিল তাদের কাছে এটা পরিচিত না, তারা আমাদের ওয়েদার, তারা আমাদের মানুষের আবেগ কোনো কিছু সম্পর্কে কিছু জানতো না। ওকে, গেল।
people sentiment in this country that they had two superpowers. Okay, তাদের কোনো আইডিয়া ছিল না, তাদের মানুষ সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাদের কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে কোনো কিছু ছিল না। সব নাই মধ্যেও তাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি দুইটা সুপার পাওয়ার তাদেরকে সমর্থন দিচ্ছিল, দুইটা পরাশক্তি। তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে চীন। আমেরিকা তাদেরকে সাপোর্ট দিচ্ছিল, এটা আমি জানি। সো এই দুইটা সুপার পাওয়ার তাদেরকে সমর্থন দিয়ে গেছে। তাহলে এত কিছু নাই, মাঝখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি সমর্থন। এই দুইটা সুপার পাওয়ারের সমর্থন। তাহলে কি বসাতে হবে? বাট they had two superpowers behind them. That these superpowers could do very little directly for them. And দুইটা সুপার পাওয়ার্স থাকা সত্ত্বেও, পরাশক্তি দুটো থাকা সত্ত্বেও, মানে দুটো শক্তিশালী রাষ্ট্র তাদের পিছনে থাকা সত্ত্বেও তাদেরকে ডিরেক্টলি সরাসরি খুব একটা সাহায্য করতে পারেনি। তাদের পরাশক্তি ছিল, তবুও এই পরাশক্তিগুলো তাদেরকে সাহায্য করতে পারেনি। তবুও ইয়েট, YET, ইয়েট, অথবা তুমি এখানে নেভারদালেস এটাও ইউজ করতে পারো, NEVERTHELES, নেভারদালেস, অথবা ইয়েট, YET. Yet these superpowers could do very little directly for them. Dash only in 9 months the Pakistani soldiers had to accept the worst defeat the world had ever experienced. এবং তাই পাকিস্তানি সৈন্যরা সবচাইতে খারাপ পরাজয় বরণ করে নিয়েছে পৃথিবী যা দেখেছে। মানে পৃথিবীতে এরকম খারাপ পরাজয় আর কখনো কেউ দেখেনি। সত্যি কথা এটা, কারণ পাকিস্তানি সোলজার্সরা ছিল সব একদম সমরাস্ত্রে সুসজ্জিত একটা প্রশিক্ষিত সেনাবাহিনী। আর তার বিরুদ্ধে লড়াই করেছে কারা? তার বিরুদ্ধে লড়াই করেছে মুক্তিযোদ্ধারা। কারণ এই মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধা হচ্ছে একেবারে কোনো প্রশিক্ষণ ছাড়াই, হ্যাঁ, দিন মজুর, হয়তো সে হয়তো একজন কৃষক, সে হয়তো একজন রিক্সাওয়ালা ছিল, এবং তারাই কি করেছে? অস্ত্র করেছে। তুমি যদি তখনকার দিনের মানে 71-এর যুদ্ধের কোনো ফিল্ম দেখো, তুমি দেখবা, বা যদি তুমি বইও পড়ো, তুমি দেখবা যে কারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে, গেরিলা ট্রেনিং কারা নিচ্ছে। একটা স্যান্ডো গেঞ্জি পরা, একটা লুঙ্গি পরা, এই অবস্থায় তারা ট্রেনিং নিচ্ছে। এখন এমনও ছিল, মানে কোথায় জানি পড়েছিলাম, এমনও ছিল যে লেফট রাইট এই যে তারা মার্চ করে, এই লেফট রাইট এটা পর্যন্ত বুঝতো না। হ্যাঁ, এটা বুঝতো না বলে তারা করতো কি, লেফট বললে একজনের বাম পা তুলে বসে আছে, একজন ডান পা তুলে বসে আছে, ফলত তাদেরকে দিয়ে মার্চ করানো যাচ্ছে না ট্রেনিংয়ের সময়। তাই করা হতো কি, তাদের এক পায়ের সাথে ছোট্ট একটা চারা গাছ বেঁধে দেওয়া হতো, চারা গাছ, চিকন চারা গাছ। এবং যখন মার্চ পাস্টের জন্য অর্ডার করা হতো, তখন তাদেরকে বলা হতো চারা পা খালি পা, চারা পা খালি পা। তাহলে চারা পা বললে যে পাটার সাথে চারা গাছ বেঁধে দেওয়া হয়েছে সেটা তুলতে হবে, আর খালি পা বললে যেটা তো বাঁধা হয়নি সেটা তুলতে হবে। তাহলে লেফট রাইট না বলে কি বলছে? চারা পা খালি পা, চারা পা খালি পা। তাহলে আমি তো বিষয় দেখাতে চাইছি যে এই মানুষগুলো, এই সবচেয়ে সাধারণ মানুষগুলো যুদ্ধ করেছে সবচাইতে প্রশিক্ষিত একটা বাহিনীর বিরুদ্ধে। তাহলে এই যুদ্ধে পরাজিত হওয়া সেই সুসজ্জিত বাহিনীটার জন্য কত বড় লজ্জার বিষয় ছিল সেটা তুমি কল্পনা করতে পারো। ওরা আশাই করে নাই আমাদের বাংলার মুক্তিযোদ্ধারা যে এভাবে ফাইট করতে পারে, তারা কখনো কল্পনা করতে পারে। এবং এই আসলে কি জানিস, ডেডিকেশন থাকলে না, মানে তুই যদি মনে প্রাণে কিছু চাস, সেটা তোকে কেউ আটকাতে পারবে না। তোকে অবশ্যই, মানে তুই সফল হবি যদি তুই মনে প্রাণে কোনো কিছু পেতে চাস, এবং সেইভাবে যদি অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি যদি তুই ট্রাই করে যাস। আর তোর মনের মধ্যে সন্দেহ, তোর মনের মধ্যে আছে অন্যায় চিন্তা বা খারাপ চিন্তা, ইউ ক্যান বি সাকসেসফুল। সো হোয়াট এভার ইউ ডু ইট হোল হার্টেডলি, সম্পূর্ণ হৃদয় থেকে তুমি করো, দেন ইউ উইল বি সাকসেসফুল। ফ্রিডম ফাইটার্সরা তার বড় এক্সাম্পল। ওকে, yet these superpowers could do very little really for them. Dash only in 9 months the Pakistani soldiers. তাহলে সুপার পাওয়ারসগুলো কিছু করতে পারে না, এই জন্য দ্যাটস ওয়াই THAT'(S) দ্যাটস ওয়াই, অথবা দ্যাট ইজ ওয়াই দিতে পারো। That's why only in 9 months the Pakistani soldiers had to accept the worst defeat the world had ever experienced. Okay, dash it can be said, তাই এটা বলা যেতে পারে, so it can be said the war of independence blah 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 blah.
গেল, আর লাগছে না। নাম্বার 3-তে চলে আসছি। Deforestation means cutting down trees. Deforestation বৃক্ষনিধন বুঝি। Deforestation means cutting down trees or destruction of trees at random. নির্বিচারে তুমি গাছ কেটে ফেলছো, এটা হচ্ছে deforestation. Dash it endangers our life. এটা আমাদের জীবনকে বিপন্ন করে। তাহলে বৃক্ষনিধন মানে হচ্ছে গাছ কেটে ফেলা, এটি আমাদের জীবনকে বিপন্ন করে। এবার এই দুটো লাইনের মাঝখানে কি দিব, একটা ফুল স্টপ আছে। তাহলে আসলে, প্রকৃতপক্ষে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, এই ওয়ার্ডগুলো। অ্যাকচুয়ালি ইট এন্ডেঞ্জার্স আওয়ার লাইফ, আসলে এটা আমাদের জীবনকে বিপন্ন করে। দেয়ার আর মেনি ফ্যাক্টরস বিহাইন্ড দিস ডিস্ট্রাকশন, অনেকগুলো কারণ আছে এই ধ্বংসের পেছনে। এবার কারণগুলো একটা পর একটা বলা শুরু করছে। তাহলে ফার্স্টলি দিয়ে শুরু করব। ফার্স্টলি, আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। প্রথমত আমাদের জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আচ্ছা, এটা একটা কারণ। ওকে, ড্যাশ দেয়ার ইজ এক্সেসিভ প্রেশার অন ল্যান্ড। ওকে, তাহলে জনসংখ্যা বাড়ছে, তাই আমাদের ল্যান্ডের উপর, ভূমির উপর একটা চাপ পড়ছে। হ্যাঁ, আগে যে পরিমাণ মানুষ ছিল, এখন তার চাইতে মানুষের সংখ্যা বেড়ে গেছে, ফলে জমিগুলো ভাগ হয়ে যাচ্ছে। আগে 5 একর জমিতে ফসল ফলতো, এখন সে 5 একর জমি ছিল এক ভদ্রলোকের, এবার সেই এক ভদ্রলোকের আবার 5 সন্তান, ফলে ওই 5 সন্তান করলো কি, ভদ্রলোক মারা যাওয়ার পর 5 সন্তান সে 5 একর জমিকে ভাগ করে নিল নিজেদের মধ্যে। এখন প্রত্যেকে 1 একর করে করে পেল। এখন 1 একর থেকে আর সেই পরিমাণ প্রোডাকশন আসে না, উৎপাদন আসে না 5 একর থেকে যে পরিমাণ প্রোডাকশন আসতো, কারণ জমির মাঝখানে মাঝখানে আবার কি তৈরি করে দেওয়া হয়েছে, আয়, ফলে জমির পরিমাণ কমে যাচ্ছে। সো জনসংখ্যা বাড়বে, জমির উপর চাপ পড়বে। So there is excessive pressure on land. Dash our carelessness is mainly responsible. ওকে, তাহলে জনসংখ্যা বাড়ছে, এটা একটা কারণ। এখন বলছে আমাদের অসতর্কতাই হচ্ছে মূল কারণ। তাহলে ওইটা কারণ আছে, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধিটা কারণ হয়, কিন্তু এটা মূল কারণ নয়। মূল কারণ আরেকটা, অসতর্কতা। তাহলে এখানে হাওয়ার দিয়ে কর, হাওয়ার আওয়ার কেয়ারলেসনেস ইজ মেইনলি রেসপন্সিবল। এখন এই মেইনলি কথাটা যদি না থাকতো, আওয়ার কেয়ারলেসনেস ইজ অলসো রেসপন্সিবল, যদি এরকম করে দেওয়া থাকতো, তাহলে আমরা সেকেন্ডলি থার্ডলি দিয়ে চালিয়ে যেতে পারতাম। কিন্তু যেহেতু মেইনলি রেসপন্সিবল কারণটাকে দ্বিতীয়বারে বলছে, প্রথমবার তো বলেছে ইনক্রিজিং পপুলেশন, দ্বিতীয়বার যেহেতু মেইন প্রবলেমটা কথা বলছে, তাই এখানে সেকেন্ডলি দিতে পারবা না। এখানে তখন তোমাকে কি দিতে হচ্ছে, যাইবো, হাওয়া, অথবা ইয়েট, না ইয়েট দিও না, হাওয়া দাও। However, our carelessness is mainly responsible for this destruction. এই ধ্বংসের জন্য মূল কারণ হচ্ছে এটাই। Does the additional population requires more land? তাহলে ওইটা একটা কেয়ারলেসনেস একটা কারণ, আরেকটা কারণ দিচ্ছে। ওকে, অ্যাগেইন দিয়ে করতে পারি। Again, the additional population requires more land or settlement and agricultural cultivation. স্যার, এখানে থার্ডলি ফোর্থলি এগুলো কেন দিচ্ছেন না? দিচ্ছি না, কারণ এটাকে সরাসরি কারণ হিসেবে দেখায়নি। তারা বলছে অধিক জনসংখ্যার বা অতিরিক্ত জনসংখ্যার অতিরিক্ত খাবার দরকার, এবং সেটা অতিরিক্ত প্রেশার তৈরি করবে। তাহলে এটা কারণ বলছে না, এটা ডেফরেস্টেশনের কারণ বলছে না, এটা শুধু জমি হ্রাস পাওয়ার কারণ বলছে। তাই অ্যাগেইন দিয়ে করলাম, সেকেন্ডলি বা থার্ডলিতে দিকে গেলাম না। অ্যাগেইন, দি অ্যাডিশনাল পপুলেশন রিকোয়ার্স, অতিরিক্ত জনসংখ্যার দরকার, মোর ল্যান্ড ফর সেটেলমেন্ট, বসবাসের জন্য, অ্যান্ড এগ্রিকালচারাল কাল্টিভেশন। ড্যাশ উইথ দ্য ইনক্রিজ অফ পপুলেশন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস আর গেটিং ইনক্রিজ। দেয়ারফোর, তাই, আচ্ছা এখানে তাই দেবো না, এখানে মোরওভার দিতে পারি বা ফার্দারমোর দিতে পারি, কারণ আগেরটা দেখিয়েছে জনসংখ্যা বৃদ্ধিতে সেটেলমেন্টের জন্য, মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে সেটেলমেন্ট বেশি দরকার, এগ্রিকালচার কাল্টিভেশন দরকার। এখন আরেকটা দেখাচ্ছে, সেটা কি, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস দেখাচ্ছে, অবকাঠামোগত সুযোগ সুবিধার কথা বলছে। তাহলে এখানে আরেকটা কারণ আসছে, মোরওভার দাও এখানে। Moreover, with the increase of population, infrastructure facilities are getting increased. তাহলে সেটেলমেন্ট বাড়ছে, এগ্রিকালচারাল কাল্টিভেশন বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস বাড়াতে হচ্ছে, এগুলো সবগুলোই ওই জমির উপর চাপ পড়াটাকেই বোঝাচ্ছে। তাই আমরা মোরওভার বা ফার্দারমোর দিয়ে পড়ছি। সো মোরওভার, উইথ দ্য ইনক্রিজ অফ পপুলেশন, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস আর গেটিং ইনক্রিজড। ড্যাশ ল্যান্ড এরিয়াস আর ডিক্রিজিং। তাহলে এই সবগুলো কারণে আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। As a result, land areas are decreasing and land for trees and forests is getting decreased day by day. দিনের পর দিন কমে যাচ্ছে। Dash people are destroying trees. এখন এগুলো তো যাচ্ছেই, জমি কাটছে, ফলে গাছপালা কমছে, পাশাপাশি মানুষ আবার গাছ কাটছে রান্না বান্না করার জন্য। Besides, BESITES, besides, S হবে একটা।
Besides, people are destroying trees for cooking food, making brick, ইট তৈরি করার জন্য, and melting pitch, রাস্তায় যে আলকাতরাটা দেখো পিচ গলানোর জন্য, এটসেট্রা। Dash deforestation causes increase of carbon dioxide. অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্টলি করো, প্রকৃতপক্ষে এই বৃক্ষনিধন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড সো, এবং তাই অ্যান্ডের পর যে কমাটা পড়ছে হবে না, অ্যান্ড সো দেয়ার আর ন্যাচারাল ডিজাস্টার্স ইনক্লুডিং ব্লা ব্লা ব্লা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়ছে, এবং তাই নানা রকম প্রাকৃতিক দুর্যোগগুলো তৈরি হচ্ছে, এবং তাই অ্যান্ড সো। গেল নাম্বার 3। নাম্বার 4, এই নাম্বার 4 প্যাসেজটা, এটা আগে মানে হচ্ছে 2014-15-16 দিকে যে ফটোডে বইটা ছিল, 2014-15 দিকে ওই ফটোডে বইতে এই ইউনিটটা ছিল সাউন্ডের উপর দিয়ে, এবং সেখান থেকে তুলে দেওয়া হয়েছে দ্য ইউনিট বাই উইচ সাউন্ড ইজ মেজার্ড, তাকে ডেসিবেল বলি আমরা। সো ওটা পুরোনো ফটোডে বই থেকে এসছে। লেটস সি হোয়াট দে সে। দ্য ইউনিট বাই উইচ দ্য লাউডনেস অফ সাউন্ড ইজ মেজার্ড, তাহলে যেটা দিয়ে শব্দের বিশালত্বটাকে পরিমাপ করা হয় বা শব্দটাকে পরিমাপ করা হয়, ইজ কল্ড আ ডেসিবেল। সেটাকে একটা ডেসিবেল বলি, ফুল স্টপ হয়ে যাবে এখানে, ইজ কল্ড আ ডেসিবেল, ফুল স্টপ। ড্যাশ দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের মত অনুসারে, অ্যাকর্ডিং টু ACCORDING, according to the United Nations, the normal tolerance limit of sound is 45 decibels. মানুষের সহ্য ক্ষমতা হচ্ছে 45 ডেসিবেলের শব্দ। Thus the vibration of sound is at a tolerable pleasant level. যখন শব্দগুলো আমাদের প্লেজেন্ট মানে শুনতে ভালো লাগে কিংবা সহনশীল মাত্রায় থাকে, টলারেবল লেভেলে থাকে, সহনশীল মাত্রায়, when দিয়ে কল। So when the vibration of sound is at a tolerable pleasant level, it is simply called sound. এটাকে আমরা সাধারণভাবে সাউন্ড বলি। Dash when it is sure, তাহলে প্লেজেন্ট থাকলে, টলারেবল লেভেল থাকলে আমরা এটাকে সাউন্ড বলছি। যখন এটি তীক্ষ্ণ হয়ে যায়, মাইকে মাঝে তো অনেক করে একটা আওয়াজ হয় না, সো যখন এটা তীক্ষ্ণ হয়ে যায়, when তো আছে, বাট দাও, কারণ আগে তো তুমি সাউন্ডের কথা বলছো, এখন তুমি নয়েজের কথা বলছো, তাহলে ভিন্ন। বাট when it is sharp and harsh to the ears, যখন এটা কানের জন্য কর্কশ এবং কানের জন্য তীক্ষ্ণ শোনাবে, ears, it becomes noise. Serious harm can be caused, ক্ষতি হতে পারে, to people, মানুষের, as they are regularly exposed to sound, যদি তারা নিয়মিত শব্দ দূষণের শিকার হয়, যদি তারা if they are regularly exposed to sound exceeding 70 decibels, যদি 70 ডেসিবেলের চাইতেও বেশি শব্দের শিকার হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। That's the growth of, আচ্ছা ফুল স্টপ হয়ে যাবে, ডেসিবেলস উপর ফুল স্টপ, কমা না। That's the growth of urban population, তাহলে আরবান পপুলেশনের কারণে, মানে কি বলবো, শহরের মানুষ বৃদ্ধির কারণে due to the growth of urban population, that's the increasing use of machines in our everyday life, এবং আমাদের দৈনন্দিন জীবনে যন্ত্রের ব্যবহার, মেশিনের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে, অ্যান্ড দিয়ে কর, তাহলে ইতে বসাও due to, আর এফ এ বসাও and, due to the growth of urban population and the increasing use of machines in our everyday life, there has been a general increase in the level of sound around us. আমাদের চারপাশে শব্দের মাত্রা বেড়ে গেছে। শব্দের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে কারণ কি? কারণ আমরা দৈনন্দিন জীবনে নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করছি, এবং সাথে আমাদের শহরে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ড্যাশ অ্যান্ড অ্যাভারেজ, এই জায়গাটা আমি একটু কনফিউজ। ড্যাশ অ্যান্ড অ্যাভারেজ মানে গড়ে, কথাটা হচ্ছে গড়ে এত পার্সেন্ট বেড়েছে, অ্যান্ড গড়ে শব্দটা বোঝানোর জন্য একটা প্রিপারেশন ছাড়া আর কিছু দেওয়া নেই। ইন অ্যান্ড অ্যাভারেজ এটা আসার কথা। In an average, people in the cities are exposed to sounds ranging from 30 to 90 decibels. তাহলে গড়ে মানুষ 30 থেকে 90 ডেসিবেল পর্যন্ত শব্দের শিকার হয় গড়ে। আমাদের সহনশীল মাত্রা কত? 45 ডেসিবেলস, আর আমরা শিকার হচ্ছি 90 ডেসিবেলস, মানে প্রায় দ্বিগুণ। এই জন্য আমরা প্রত্যেকেই বধির হয়ে যাচ্ছি। বধির, তুমি দেখবে অনেক সময় এরকম হয় যে কিছু মানুষ আছে, তারা যখন স্বাভাবিকভাবে কথা বলে তারা চিৎকার করে কথা বলে, মানে তাদের
ভয়েসটা অনেক লাউড, টেলিফোনে কথা বলছে হ্যালো এমন করে চিৎকার দেয় যেন লোকটা ফোন ছাড়াও শুনতে পাবে, এরকম টাইপের। বা দেখবা ক্লাসের মধ্যে ক্লাস টিচার জোরে জোরে চিৎকার করে করে কথা বলছে, তোমার বাসায় কথা বলছে জোরে জোরে। এটা লোকটার দোষ না, এটা হয়েছে কি ওর শ্রবণ ক্ষমতা কমে গেছে। অ্যান্ড আমার সাউন্ডটা কতটুকু বাড়াবো বা কতটুকু কমাবো, এই ভলিউমটাকে নিয়ন্ত্রণ করে আমার কান। আমার কান যখন বুঝতে পারে যে ওকে সাউন্ডটা অনেক বড় হচ্ছে, তখন সে আপনি মাইন্ডকে একটা ইনস্ট্রাকশন দেয় সাউন্ডটা ছোটো করো। আবার যখন ছোট হয়ে যায় না, শুনতেই পাবে না, তখন আবার বড় করার ইনস্ট্রাকশন দেয়। কিন্তু যাদের কানে শোনার ক্ষমতার সমস্যা আছে তারা জোরে কথা বলে, কারণ তারা যখনই স্বাভাবিক ভয়েসে কথা বলে তাদের কানের কারণে তারা মনে করে যে শব্দটা হয়তো শুনতে পাবে না, কারণ তারা নিজেরাই শুনতে পাচ্ছে না, তাদের শ্রবণ ক্ষমতায় সমস্যা আছে। ফলে তারা জোরে কথা বলে শোনানোর জন্য। তুমিও দেখো না, এখন ধরো মোবাইলে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে এবং অপর পাশে যে আছে সে হ্যালো হ্যালো করছে, সে শুনতে পাচ্ছে না, তুমিও এখান থেকে জোরে হ্যালো হ্যালো চিৎকার করছো। তোমার মনে হচ্ছে তুমি যেন জোরে বললে ও যেন শুনতে পাবে, আর তুমি জোরে বললে কেউ শুনতে পাবে না। তো এটা তো নেটওয়ার্কের প্রবলেম। এটা তুমি জোরে বললেও শুনতে পাবে না, আস্তে বললেও শুনতে পাবে না, কিন্তু তোমার মনে হচ্ছে ও শুনতে পাচ্ছে না, তাহলে আমি একটু জোরে বলি। বুঝতে পারছিস ব্যাপারটা? সো রেঞ্জিং ফ্রম 30 to 90 decibels or even more। আবার এটা চাইতে বেশিও হতে পারে। এই যে বাস বা ট্রাক বা মোটরসাইকেল, এরা যে হর্নগুলো দেয় এগুলো সবগুলো 80-90 ডেসিবেলসের চাইতে অনেক অনেক বেশি। সবচেয়ে মারাত্মক ক্ষতি যেটা হয় কি জানো, যে গান তো তুমি বধির হয়ে যাচ্ছ, সেটা তো ঠিক আছে, আচ্ছা যাও হয়ে যাচ্ছে আর কি, কী করার। কিন্তু তার চাইতে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে কি, মানুষগুলো খিটখিটে হয়ে যায়, বদ মেজাজি হয়ে যায়। তুমি যদি রেগুলারলি এরকম উচ্চ শব্দ দূষণের শিকার হও, শব্দ দূষণের বেশি বেশি শিকার হও, তাহলে তোমার মেজাজটা খিটখিটে টাইপের হয়ে যাবে, রাগি টাইপের হয়ে যাবে, বদমেজাজি টাইপের হয়ে যাবে। বিশেষ করে ট্রাফিক পুলিশ, বিশেষ করে প্রাইমারি স্কুল টিচার ক্লাস 1-2 বাচ্চাদেরকে যেসব টিচাররা পড়ান, দেখো প্রায় সময় এইসব টিচার্সগুলো একটু ওই রাগি, সহজে বা খুব সহজে বা অল্প কোনো কারণে রেগে যাচ্ছে, ভীষণ খিটখিটে হয়ে গেছেন বয়স বাড়ার সাথে সাথে। কারণ ওই সব সময় চেঁচামেচি শুনতে শুনতে না তাদের ব্রেনের মধ্যে জিনিসটা সেট হয়ে যায়, ফলে তারা সবসময় খিটখিট হয়ে থাকে। সো যত বেশি শব্দ দূষণের শিকার হবে তত বেশি খিটখিটে বা বদমেজাজি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, অর ইভেন মোর। স্টাডি ইন জাপান হ্যাজ ফাউন্ড, জাপানে একটা গবেষণায় দেখা যাচ্ছে, হ্যাজ ফাউন্ড দ্যাট, দেখা গেছে যে হাউসওয়াইফস, গৃহিণীরা ড্যাশ লিভ ইন দ্য সিটি, যারা শহরে বাস করেন হু, তাহলে হাউসওয়াইফস হু লিভ ইন দ্য সিটি were exposed to almost the same amount of sound that a factory worker was exposed to at his or her workplace। তাহলে জাপানে একটা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার, শ্রমিক যেরকম শব্দ দূষণের শিকার হন, জাপানের একজন গৃহিণী তার ঘরের মধ্যেও একই ধরনের শব্দ দূষণের শিকার হন। তাহলে ফ্যাক্টরিতে তো বাবা বড় বড় যন্ত্র বা বড় বড় মেশিন চলছে, অনেক শব্দ দূষণ হচ্ছে, তাহলে ঘরগুলোতে কি প্রবলেম? আর বুঝতে হবে দেশটা কোন দেশ, জাপান। এই জাপান হচ্ছে টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে, ফলে ঘরের বেশিরভাগ কাজ তারা কোনো না কোনো যন্ত্রের সাহায্যে করছে। আর যন্ত্রের সাহায্যে করছে মানে হচ্ছে যন্ত্রের শব্দের বা শব্দ দূষণের শিকার হচ্ছে। অর্থাৎ ফ্যাক্টরিতে একটা শ্রমিক যে পরিমাণ শব্দ দূষণের শিকার হচ্ছে, এই গৃহিণীরা ঘরে বিভিন্ন যন্ত্র ইউজ করেন বা মেশিন ইউজ করছেন ঘরের কাজকে সহজ করার জন্য, আর যার ফলে তারাও একই পরিমাণ শব্দ দূষণের শিকার হচ্ছে। সো দিস ইজ নাম্বার 4। নাম্বার 5, হ্যাঁ অনেকবার আসছে, নাম্বার 5, অনেস্টি ইজ আ নভেল ভার্চু। ওকে, সততা একটা মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস রেয়ার কোয়ালিটি, একজন মানুষ যিনি এই কোয়ালিটিটা ধারণ করেন। তাহলে দ্য ম্যান হু দিয়ে বলছি, দ্য ম্যান হু পজেসেস দিস রেয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ। তাই যায় না, সৎ ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি হতে পারে, কিন্তু সৎ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যিনি সব কিছু থেকে বঞ্চিত হবে। এটাও সত্যি, কারণ পৃথিবীতে ম্যাক্সিমাম মেজরিটি অসৎ, আর এই অসৎগুলোর পাল্লায় যখন তুমি পড়বা, তখন তুমি যতই সৎ হও না কেন, তুমি হয়তো একটা মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশন তোমার আছে, ওকে আই এম অনেস্ট, ওই মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়েই তুমি থাকতে পারবা, আর কিছু তোমার লাইফে হবে না, অ্যাচিভ করতে পারবে না মনে হয়। Okay, who possesses this rare quality is the happiest man on earth. To be honest, সৎ হতে গেলে a man should have trustworthiness,
বিশ্বস্ততা, মানুষ তাকে বিশ্বাস করবে। তাহলে আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস ড্যাশ নবডি ট্রাস্টস আ লায়ার। কারণ কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না বা বিশ্বাস করে না। বিকজ দিয়েও করতে পারো, সিন্স দিয়েও করতে পারো, অ্যাজ দিয়েও করতে পারো। অ্যাজ বা বিকজ বা সিন্স নবডি ট্রাস্টস আ লায়ার। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। হ্যাঁ, একজন মিথ্যাবাদী হয়তো জীবনে উন্নতি করতে পারে অল্প সময়ের জন্য। ড্যাশ আলটিমেটলি, কিন্তু অবশেষে, কিন্তু but ultimately he goes to the dogs. He goes to the dogs মানে go to the dogs. Go to the dogs মানে হচ্ছে গোল্লায় যাওয়া, এটা একটা ফ্রেজ। He went to the dogs and he went, তোমাকে কেউ বললো what about him, he went to the dogs, তার মানে সে কুকুরের কাছে গিয়েছে না, সে গোল্লায় গিয়েছে, অধঃপতনে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ বলি না। আচ্ছা, but ultimately he goes to the dogs. Dash we should be honest. তাই আমাদের উচিত সৎ হওয়া। সো therefore hence যে কোনো একটা ইউজ করো, we should be honest. It is said that honesty is the best policy. এটা বলা হয় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। That dishonesty is the sign of downfall. এবং অসততা হচ্ছে পতনের চিহ্ন। তাহলে মাঝখানে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, অসততা পতনের লক্ষণ, মাঝখানে এন্ড, AND. And dishonesty is the sign of downfall. God helps those who are honest. সৃষ্টিকর্তা তাকে সাহায্য করেন যিনি সৎ। That's dishonest people are cursed. তাহলে সৃষ্টিকর্তা সাহায্য করছেন যিনি সৎ, আর যারা অসৎ তাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাহলে সৎ ব্যক্তিদেরকে সাহায্য করছেন, অপর দিকে অসৎ ব্যক্তিদেরকে অভিশাপ দিচ্ছেন অপর দিকে। অ্যান্ড এই অপর দিকেটা আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি CONTRARY, অথবা অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, যে কোনো একটি অন দ্য কন্ট্রারি বা অন দি আদার হ্যান্ড, অপর দিকে। On the contrary, but on the other hand, dishonest people are cursed. Childhood is the best time that children should be taught honesty. তাহলে শৈশব হচ্ছে সবচেয়ে ভালো সময় যখন একজন শিশুকে সততা শেখানো উচিত। When, যখন, when. So, childhood is the best time when children should be taught honesty. It is seen that children follow their parents. হ্যাঁ, এটা সত্যি কথা। বাচ্চারা তাদের প্যারেন্টস থেকে বা তাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ থাকেন তাদেরকে অনুসরণ করে। এবং তোমার বাসায় যদি 2, 3, 4 বা 5 বছরের কোনো বাচ্চা থাকে, দেখবা ওই তোমার আম্মু যেভাবে কথা বলছে, তোমার আব্বু যেভাবে বা তোমার দাদা দাদি নানা নানি যেভাবে কথা বলছে, যেভাবে আচরণ করছে, এরা সেগুলোকে ইমিটেট করার চেষ্টা করে, নকল করার চেষ্টা করে। এবং নকল করতে করতে একসময় তারা ঠিক সেরকমই করে। এখন তোমার আম্মু আব্বু যদি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি চালিয়ে যায়, সারাক্ষণ ঝগড়া করে যায়, তাহলে ওই বাচ্চাটা ওইটা দেখেই বড় হবে এবং তার কাছে ওইটাই নর্মাল মনে হবে। ওই চিৎকার চেঁচামেচি করা, ওই ঝগড়া করা, এটাকে সে নর্মাল মনে করবে এবং তার চরিত্রেও সেটাই দেখা যাবে। সো প্যারেন্টস বা এল্ডার্স যারা আছে পরিবারে, তাদের একটা বড় দায়িত্ব থাকে যে হ্যাঁ, যা কিছু হোক বাচ্চাদের সামনে যেন না হয়, এই চিলড্রেনদের সামনে না হয়, কারণ তারা এটাকে ইমিটেট করবে, তারা এটাকে নকল করবে, তারা এই কাজগুলোই রিপিট করা শুরু করবে। সো কি বললো, চাইল্ডহুড ইজ দ্য আচ্ছা শুড বি দ্য, ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, বাচ্চারা তাদের পিতামাতাকে অনুসরণ করে। দ্যাট প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতাকে কী হতে হবে এবার, সৎ। আর মা বাবার মধ্যে যদি সততা না থাকে, তাহলে ছেলেমেয়েগুলো আর থেকে সৎ হবে, কারণ তারা দেখে দেখে বড় হচ্ছে, অসততা দেখে দেখেই বড় হচ্ছে, অসৎ হওয়া দেখে দেখেই বড় হচ্ছে। এই খারাপ, তাদের পিতামাতা খারাপ কাজ করে বা অন্যায় করে, এগুলো দেখে দেখে বড় হচ্ছে, তাহলে তার মধ্যেও সেই জিনিসটাই বিল্ড আপ হবে, গ্রো আপ করবে, তাই না? সো প্যারেন্টস শুড বি অনেস্ট, ওকে। দ্যাট চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ। তাহলে সব কিছু গেল, অবশেষে চিলড্রেনদেরকে, বাচ্চাদেরকে তাদের সাথেই মিশতে দেওয়া উচিত। ফাইনালি চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস। তাদেরকে সেই সব বন্ধুদের সাথে চলতে ফিরতে দিতে হবে হু আর অনেস্ট, যারা সৎ। এখন মা বাবা সৎ, পরিবারের সবাই সৎ, কিন্তু যার সাথে মিশছি, সেটা স্কুলে হোক বা কলেজে হোক বা বাইরে হোক, যার সাথে মিশছি সে অসৎ, তখন বাচ্চাটাও অসৎ হয়ে যাবে। ইংলিশে একটা কথা বলে,
birds of same feather flock together. Birds of same feather flock together. অর্থাৎ চড়ে চড়ে মাস্তুতো ভাই বলা হয় আর কি, কেমন? সো তোমার না আরেকটা আছে যে a man is known by the company he keeps. A man is known by the company he keeps. সঙ্গ দেখে যায় লোক চেনা, সঙ্গ দেখে যায় লোক চেনা। তাহলে তোমার আশেপাশে কারা আছে সেটা দেখে চেনা যায়। আবার এটাও খেয়াল করিস, আমি যদি এক বালতি বিষের মধ্যে এক মগ বা এক গ্লাস দুধ ঢেলে দিই, বিষটা কিন্তু দুধ হয়ে যাবে না। আবার এক বালতি দুধের মধ্যে আমি যদি এক গ্লাস বা এক মগ বিষ ঢেলে দিই, তখন কিন্তু দুধটা বিষ হয়ে যাবে। অর্থাৎ খারাপের ক্ষমতা অনেক বেশি, প্রভাবিত করার ক্ষমতা অনেক বেশি। একটা সার্কেলে 10 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে 8 জন হচ্ছে মিথ্যাবাদী, 2 জন হচ্ছে সত্যবাদী। ওই যে 2 জন সত্যবাদী বা সৎ থাকবে, তারাও ওই 8 জনের প্রভাবে কি হয়ে যাবে, মিথ্যাবাদী বা অসৎ হয়ে যাবে। কিন্তু যদি 8 জন সৎ থাকে এবং 2 জন মিথ্যাবাদী থাকে, তখন খুব একটা ইনফ্লুয়েন্স হয়তো করতে পারবে না, মানে হতে পারে যে কিছুটা করতে পারবে, কিন্তু পুরোপুরি চেঞ্জটা পাওয়া যাবে না। বরং উল্টো একটা ঘটনা ঘটে যেতে পারে যে 8 জন সত্যবাদী বা সৎ আছে, তারাও অসৎ হয়ে যেতে পারে ওই 2 জনের পাল্লায় পড়ে। একটা ঝুড়ির মধ্যে সব ভালো আপেল, শুধু একটা পচা আপেল। ওই একটা পচা আপেলের ক্ষমতা আছে বাকি সবগুলো আপেলকে পচিয়ে ফেলে। এবার তুমি এক ঝুড়ি পচা আপেলের ভেতরে একটা ভালো আপেল রাখলে, ফলে ওই ভালো আপেলটা ভালো থাকতে পারবে না, বা ভালো আপেলটা ওই পচা আপেলগুলোকে ভালো করতে পারবে না, উল্টা ভালো আপেলটাও পৌঁছে যাবে ওদের সাথে থেকে। সো কাদের সাথে মিশছি, আমার ফ্রেন্ডস কারা, তাদের চিন্তাভাবনা কীরকম সেটা কি দেখো। কোথায় জানি পড়ছিলাম, যদি দেখো তুমি এমন একটা রুমে ঢুকেছো এবং সেই রুমে ঢোকার পর তুমি দেখছো যে সেখানে তারা যেসব কথাবার্তা বলছে, যেসব চিন্তাভাবনা করছে, সেগুলো হচ্ছে সব তোমার লেভেলে। তুমি যেরকম চিন্তা করো ওরও একই রকম চিন্তা করে, না ওই রুম ত্যাগ করো, লিভ দ্যাট রুম। কোন রুমে ঢুকবা? সেই রুমে ঢুকবা যে রুমে ঢুকে তুমি অবাক হয়ে যাবা যে হ্যাঁ, এখানে এই রুমে যারা আছে তারা কত উচ্চ ধারণা পোষণ করে, তারা কত বড় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তারা কত ভালো ভালো টপিক নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আমার চিন্তারও বাইরে। আমি কখনো এই ধরনের চিন্তা করি নাই, এগুলো নিয়ে চিন্তা করা যেগুলো কোনো ভাবি নাই। মানে সবসময় মিশতে গেলে ট্রাই টু মিক্স উইথ দ্য বেটার পিপল হু আর বেটার দেন ইউ, তাদের সাথে মেশার চেষ্টা করো। দ্য পিপল হু আর সিমিলার টু ইউ, তাদের সাথে মিশলে ইউ উইল নেভার এভার বি এবল টু লার্ন সামথিং। কখনো নিজে কিছু শিখতে পারবে না। হ্যাঁ, আমার ফ্রেন্ড সেও তো আমার মতো, তাহলে আমি আর নতুন কিছু কি শিখবো? হ্যাঁ, আবার যদি এরকম হয় আমার ফ্রেন্ড সে আমার চেয়ে আরও বেশি কিছু জানে, তাহলে হয়তো তার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। অ্যান্ড কথা হচ্ছে উদ্দেশ্যটা কী স্যার? হ্যাঁ, উদ্দেশ্য যদি সময় কাটানো হয়, যেটাকে আমরা হ্যাং আউট করা বলি, হ্যাং আউট করা হয়, শুধু ঘুরে ফেরা, বিন্দাস ঘুরে ফেরা, আড্ডা মারা হয়, তাহলে যেরকম লেভেলে আছো সেই লেভেলে থেকে যাও, তবে অন্যের দ্বারা প্রভাবিত হই না। আর যদি তোমার লাইফে মনে হয় যে না, আই হ্যাভ টু ডু সামথিং বেটার, আই হ্যাভ টু অ্যাচিভ সামথিং মোর, কিছু একটা করতে হবে আমাকে, দেন ট্রাই টু মিক্স উইথ দোজ পিপল হু আর বেটার দেন ইউ। তোমার চাইতে ভালো যে কোনো কাজে, যে কোনো কিছুতে তার দক্ষতা আরও বেশি, তার সাথে মিশো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, so mix with those friends who are honest, that they can mold their characters. এইভাবে তারা তাদের ক্যারেক্টার্সকে মোল্ড করতে পারে, এইভাবে তারা তাদের ক্যারেক্টার্সকে গড়ে তুলতে পারে। মোল্ড মানে হচ্ছে ভেঙে নতুন ছাঁচে গড়ে তোলা, মোল্ড কোনো কিছু ভেঙে নতুন ছাঁচে গড়ে তোলা। সো এইভাবেটার জন্য কী দিব? দাস, THUS, দাস they can mold their characters. So here we end. নাম্বার 5 পর্যন্ত করলাম, বাকি আরও 13টা প্যাসেজ আছে। সো দ্যাট উইল বি ইয়োর হোমওয়ার্ক। বাকি 13টা প্যাসেজ আনসার করে রাখো তুমি। নেক্সট ক্লাসে আমি সেই 13টার আনসার দিচ্ছি, আর তুমি আনসারগুলো মিলিয়ে নিতে পারো, বলছে কিনা। ওকে, বাই বাই, টেক কেয়ার।